তো যখন তুমি 12 ফুল দেবে, তারপরে যখন ফার্স্ট ফুল সিলেবাস টেস্ট দেবে, তোমাদের মোটামুটি 7 দিন বা কিছু কিছু জায়গায় 14 দিনের মতো গ্যাপ থাকে। তারপরে সেকেন্ড ফুল সিলেবাস, থার্ড ফুল সিলেবাস, ফোর্থ সিলেবাস সব হচ্ছে 7 দিনের গ্যাপে গ্যাপে হয়। তো এইখানে প্ল্যানটা কি হচ্ছে, এবং ইভেন আমি এটাকে ফলো করেছি যে প্রথম যে 7 দিন বা 14 দিনের গ্যাপ পাবে, এখানে 25% সিলেবাস কমপ্লিট করবে। কিন্তু ভাবার কিছু নেই, তুমি যদি দেখো, দেখতে হবে, দেখো এলএনের ফার্স্ট মেজর টেস্টে আমি 509 স্কোর করেছিলাম, সেকেন্ড মেজর টেস্টে আমি মাত্র 500 স্কোর করেছিলাম। নাম্বার আস্তে আস্তে ডিক্রিজ করছে। মেজর টেস্ট লাস্ট যেটা 623, সেটা হচ্ছে আমার এলএনের সবচেয়ে হাইয়েস্ট স্কোর ছিল, 623 স্কোর ছিল। হ্যালো এভরিওয়ান, তো যেমনটা তোমরা বলেছিলে যে কি করে মেজর এক্সামের জন্য প্রিপারেশন নিতে হয়, তো তার উপর একটা ভিডিও বানাতে। তো এই ভিডিওটা তারই ওপরে, হাউ টু প্রিপেয়ার ফর এনি মেজর এক্সাম, সেটা পিডাব্লিউর হোক, এলএনের হোক, আকাশের হোক, নিট প্রেপের হোক, যে কোনো জায়গাকার যে কোনো ইনস্টিটিউশনের মেজর এক্সাম, যেখানে কিনা 20 থেকে 25টা ইভেন 50টা এবং ফুল সিলেবাস টেস্টের জন্য কি করে প্রিপারেশন নিতে হবে, তারই ওপরে এই ভিডিওটা। তো আর মাত্র 4 মাস মতো বাকি আছে, তো সবাই লেগে পড়ো। তো শুরু করা যাক ভিডিওটা। তো সবার প্রথমেই টেস্ট দেওয়ার আমাদের মেন যে 4টে উদ্দেশ্য তোমরা সকলেই জানো। একটা হচ্ছে টেস্টের প্রপার প্রিপারেশন নেওয়া, মানে রিভিশন করা। তারপর টেস্টের প্রপার অ্যানালিসিস করা মিস্টেকগুলোকে। তারপর সেই মিস্টেকগুলোকে আইডেন্টিফাই করে উইক পয়েন্টগুলোকে খুঁজে বার করা, এবং সেই উইক পয়েন্টের উপর কাজ করে আমাকে উইক পয়েন্টগুলোকে আস্তে আস্তে স্ট্রং করা। তো এই টোটাল 4টে উদ্দেশ্য প্রত্যেকটা টেস্ট দেওয়ার থাকে। তো এই ভিডিওতে আমরা মেনলি হচ্ছে রিভিশনের উপর মানে কথা বলবো, যে কি করে আমি টেস্টের জন্য প্রপারলি রিভিশন করব, ঠিক আছে। তো চলো স্টেপ করা যাক। ফার্স্টে হচ্ছে ক্লাস 11 এর ফুল পেপার, দেন ক্লাস 12 এর ফুল পেপার, অ্যান্ড তারপরে হচ্ছে বাকি সমস্ত 11 প্লাস 12 মিলিয়ে যে ফুল পেপার, সেগুলো নিয়ে কথা হবে। তো প্রথমেই ক্লাস 11 এবং ক্লাস 12 এর ফুল এক্সামের জন্য কথা বলবো। তো সবার প্রথমেই আমি যেটা বলি যে কোনো টেস্ট দেওয়ার আগে সেই টেস্টের প্রপার একটা প্ল্যান করা উচিত, যে আমার 10 বা 15 দিনের ইন্টারভালে এই টেস্টটা রয়েছে। তো সেই টেস্টটা দিতে যাওয়ার আগে আমি যে টাইমটা পাচ্ছি, সেই টাইমে আমি কি করে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজিকে প্রপারলি রিভিশন করতে পারবো। তো তার জন্য এরকম ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি লিখে প্রত্যেকটা চ্যাপ্টার এরকম পরপর নাম লিখবে, যেটা আমি আগেও বলেছি যে নাম লিখে তারপরে হচ্ছে আমি দেখবো যে ধরো আমি 10 ঘন্টা পাচ্ছি ফিজিক্সের রিভিশনের জন্য, এবং আমার টেস্টে রয়েছে 5খানা ধরো চ্যাপ্টার সাপোজ, তাহলে আমি প্রত্যেকটা চ্যাপ্টার জন্য 2 ঘন্টা করে দিতে পারবো। এইভাবে একটা ওয়াইজলি একটা প্ল্যান বানানো খুবই প্রয়োজন। তো যেহেতু এটা ফুল একটা ক্লাস 11 বা ফুল 12 এর এক্সাম, তো তোমাদের মোটামুটি 12 থেকে 14টা করে চ্যাপ্টার থাকবে। তো সেই হিসেবে আমি যদি বলি যে ফিজিক্সের জন্য মোটামুটি একটা চ্যাপ্টার কমপ্লিট রিভিশন করার জন্য কতটা টাইম দেওয়া উচিত, তো 3 থেকে 4 ঘন্টা প্রতিটা ফিজিক্সের চ্যাপ্টার জন্য মিনিমাম দেওয়া উচিত। কেমিস্ট্রির জন্য 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা প্রত্যেকটা চ্যাপ্টার জন্য অবশ্যই দেওয়া উচিত, এবং বায়োলজির জন্য 2 ঘন্টা অ্যাপ্রক্স ইচ চ্যাপ্টার জন্য কিন্তু দেওয়া উচিত তোমাদেরকে। এবং ফিজিক্স কিভাবে এখানে তুমি রিভাইজ করবে, ফিজিক্সে তোমরা মেনলি হচ্ছে শর্ট নোটসের উপর এখানে ফোকাস করবে, এবং শর্ট নোটস যদি তোমাদের না বানানো থাকে, তখন সেক্ষেত্রে তোমরা থিওরিতে যে লং নোট যে থিওরি ছিল না, সেখানে লং নোটের অনলি থিওরিগুলোকে রিভাইজ করবে। দেখো এটা অনেক সময় হয় যে লং নোট যখন তুমি রিভাইজ করবে, তোমার মনে হবে যেন আমি কোশ্চেনটাও দেখিনি, বাট কোশ্চেনগুলো দেখার কিন্তু এখানে টাইম নেই, অত টাইম তোমার হাতে থাকবে না। কারণ তোমাকে টোটাল যদি 3 ঘন্টা রিভাইজ করতে হয় পুরো ফিজিক্সটা, তার মধ্যে 2 ঘন্টা তুমি রিভিশন করতে হবে, এবং 1 ঘন্টা তোমাকে ওর যে মিস্টেক কিছু কোশ্চেন ছিল সেগুলোকে তোমার দেখতে হবে, বা কিছু পিওআইকিউ ছিল সেগুলো তোমাকে দেখতে হবে না। তো সেই জন্যই তোমাকে ওয়াইজলি ডিসিশন নিতে হবে যে আমি কি করবো। তো ওই জন্যই বলি যে শর্ট নোটস থেকে রিভিশন করো, এবং যে টাইমটা তুমি এক্সট্রা 30 মিনিট বা 1 ঘন্টা, সেটা পিওআইকিউ এবং কিছু যদি তোমার ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে যেগুলো তোমার স্টার মার্কস দেওয়া ছিল, সেইগুলোকে দেখতে ইউজ করবে, ঠিক আছে। কেমিস্ট্রির ক্ষেত্রে কি করবে, ফিজিক্যাল কেমিস্ট্রির ক্ষেত্রে সেম ফোকাস করো শর্ট নোটের উপরে, এবং আইওসি এবং ওসি, অর্গানিক এবং ইনঅর্গানিকের ক্ষেত্রে মেইন যে তোমাদের নোট, দেখো যদি এনসিআরটি আগে থেকে না পড়ে থাকো, তাহলে এই সময় এনসিআরটিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, মেইন নোটের উপরই ফোকাস করবে, ঠিক আছে। এবং আমি বলবো যে ইনঅর্গানিক এবং অর্গানিকের ক্ষেত্রে 50 থেকে 60টা তোমরা এক্সট্রা কোশ্চেন, এনসিআরটি ওরিয়েন্টেড কোশ্চেন অথবা পিওআইকিউ অবশ্যই প্র্যাকটিস করে যাবে। এতে কি হবে না, ওইখানে যখন তুমি ভুলটা বুঝতে পারবে না যে এই কোশ্চেনটা তোমার হয়নি, সেই কোশ্চেনটা তুমি গিয়ে তোমার যে মেইন যে নোট সেখানে একবার পড়বে, অথবা এনসিআরটিতে গিয়ে একবার পড়বে, তো ওই কনসেপ্টটা অনেকটা স্ট্রং হয়ে যাবে। তো এই জন্যই বলবো যে ইনঅর্গানিক আর অর্গানিক যেহেতু অনেকটা ভোলাটাইল জায়গা, তো এইগুলোর জন্য কিছুটা কোশ্চেন তুমি অবশ্যই প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে। বাট ফিজিক্সের ক্ষেত্রে এক্সট্রা বেশি কোশ্চেন করার প্রয়োজন নেই, কারণ তুমি অলরেডি তোমার পড়ার সময় অনেক কোশ্চেন করেছো, এবং যে নতুন কোশ্চেন সেগুলো তুমি টেস্টে গিয়ে অ্যাপ্লাই করো, আগের থেকে বাড়িতে অত বেশি করার দরকার নেই, কারণ অনেক টাইমও লাগে ফিজিক্সে কোশ্চেন করতে গিয়ে, ঠিক আছে। এরপরে বায়োলজিতে কি বলবো, দেখো প্রথম যে রিডিং অবশ্যই একটা এনসিআরটি থেকে দেবে, এবং 1 ঘন্টা আশেপাশে সেখানে তোমার টাইম লাগবে। এবং কেউ যদি কিছু চ্যাপ্টার যদি এনসিআরটিতে না পড়ে, যদি সে নোটসে ভালো করে পড়ে থাকে, তো সে জায়গায় সে এনসিআরটিতে না পড়ে সে নোটসে গিয়ে পড়বে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবং তারপরে অবশ্যই 50 থেকে 60টা বায়োলজির ক্ষেত্রেও কোশ্চেন প্র্যাকটিস করবে, ঠিক আছে। এবং এই 50 থেকে 60টা কোশ্চেন প্র্যাকটিস করার পর যে কোশ্চেনগুলো তোমার রং হবে না, সেই কোশ্চেনগুলো যে টপিক থেকে এসেছে সেই টপিকটা গিয়ে একবার রিভাইজ করে নেবে। বেশি টাইম লাগবে না, আমার কথা শোনো। 1 ঘন্টা তোমার যদি ফার্স্টে এনসিআরটি রিডিং করতে লাগে,
তারপরে ধরো 50টা কোশ্চেন করতে যদি 30 মিনিট লাগে, তাহলে ওই 30 মিনিটের যে মিস্টেকগুলো হয়েছিল সেগুলো তুমি জাস্ট এনসিইআরটি থেকে একবার পড়ে নেবে টপিকগুলো, তোমার 30 মিনিট মতো ওখানে লাগবে। এতে কি হবে, তোমার ওই চ্যাপ্টারটা খুব ভালো করে স্ট্রং হয়ে যাবে। এইটাই বায়োলজিতে সবাই করে না, যার জন্যই তার নাম্বার 250, 280, 290 থেকে আটকে যায়। বায়োলজিতে স্কোর করার একটাই উদ্দেশ্য হচ্ছে মানে স্কোর ভালো করার একটাই হচ্ছে উপায় হচ্ছে যে মিস্টেক যে টপিকগুলোতে হচ্ছে সেই মিস্টেক টপিকগুলোকে বারবার রিভাইজ করা। দেখো যেটা পারো সেটা এক্সামে গিয়েও পারবে, বাট যেখান থেকে ভুল হচ্ছে সেটা কিন্তু এক্সামে গিয়েও ভুল থেকে যেতে পারে। তাই জন্য অবশ্যই যেগুলো মিস্টেক হচ্ছে, যেগুলো ভুল হচ্ছে, সেগুলো ভালো করে একবার করে রিভাইজ করবে, ঠিক আছে। এরপর আমি বলবো যে দেখো, নট ট্রাই টু সলভ লটস অফ কোশ্চেন। আমি মেনলি যেটা বলছি যে বেশি করে কোশ্চেন এই মুহূর্তে টেস্টে যাওয়ার আগে প্র্যাকটিস করার দরকার নেই, কারণ টেস্টে গিয়ে তুমি নতুন নতুন কোশ্চেন পাবে। এই যে সময়টা, এটা মেনলি রিভিশন, যে টেস্টের যে টপিকগুলো আছে সেই টেস্টগুলোর রিভিশনে তুমি লাগাবে, ঠিক আছে। এবং নিউ কোশ্চেন তোমরা এক্সামে গিয়ে প্র্যাকটিস করবে। তো এরপরে যদি আসে যে আমি যদি 15 দিন পাই যে কোনো একটা টেস্টের আগে, ধরো পুরো ক্লাস 12-এর ধরো টেস্টের আগে আমি 15 দিন পেলাম, তো আমি কি করে টেস্টটাকে প্ল্যান করবো? তো আমি হালকা করে এটাও একটু ডিসকাস করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা এবং অ্যাপ্লাই করতে সুবিধা হবে। তো ধরো ফিজিক্সের মোটামুটি 14টা চ্যাপ্টার থাকবে, কেমিস্ট্রির 15টা এবং বায়োলজি 16টা চ্যাপ্টার। আমি যদি ক্লাস 12-এর হিসাব করি, তাহলে এই সময় অবশ্যই এই যে ক্লাস 11 বা 12-এর যে রিভিশনটা করছি, এটা আমাদের ফার্স্ট রিভিশন, কারণ অবশ্যই এটা তুমি প্রথমবার রিভাইজ করছো, তো এটা ফার্স্ট রিভিশন। তো তুমি যদি দেখো যে আমার কাছে 14 দিন টাইম রয়েছে এবং 14 দিনের মধ্যে ফিজিক্সের 14টা চ্যাপ্টার, তো অবশ্যই তোমাকে পার ডে একটা করে ফিজিক্স করতে হবে। কেমিস্ট্রির 15টা, তো পার ডে একটা করে কেমিস্ট্রি করতে, এবং কোনো একটা দিন তোমাকে দুটো করে দেবে যেটা ইজি চ্যাপ্টার থাকবে সেই হিসেবে। এবং বায়োলজি যেহেতু 16টা, সো অবশ্যই হাফ হাফ করে, মানে একটা চ্যাপ্টার এবং আরেকটা হাফ যেটা একটু ইজি চ্যাপ্টার থাকবে সেটা তোমাকে নিতেই হবে, তবেই গিয়ে তুমি কমপ্লিট করতে পারবে, ঠিক আছে। মানে পার ডে তোমাকে 3টে করে চ্যাপ্টার, একটা ফিজিক্স, একটা কেমিস্ট্রি এবং 1.5খানা বায়োলজি, মানে প্রায় 3.5খানার মতো চ্যাপ্টার তোমাকে রিভাইজ করতেই হবে, ঠিক আছে। এবং এখানে যদি তোমার সিলেবাস যদি অলরেডি কমপ্লিট না হয়ে থাকে এখনো পর্যন্ত, তাহলে কিছু টাইম তোমাকে অবশ্যই সিলেবাস কমপ্লিশনের উপর দিতে হবে, কারণ সিলেবাস কমপ্লিট করাটাও কিন্তু ইম্পর্টেন্ট। যেমন টেস্টে রিভিশন করা ইম্পর্টেন্ট, তেমনি সিলেবাসটা কমপ্লিট করাটাও ইম্পর্টেন্ট। তো 10 ঘন্টা যদি তুমি রিভিশনের উপর দাও টেস্টের, তাহলে 2 থেকে 3 ঘন্টা অবশ্যই তোমার সিলেবাস কমপ্লিট করতে কিন্তু দিতে হবে। তা তোমাকে মোটামুটি 12 থেকে 13 ঘন্টা কিন্তু এখন পড়তে হবে। এবং এখন যদি তুমি 12-13 ঘন্টা পড়তে পারো না, তোমার লাস্টের দিকে গিয়ে অনেক চাপ কিন্তু কম হবে। তখন তুমি দেখবে যে অনেক ইজিলি তুমি অনেক কিছু কভার করতে পারছো অনেক কম টাইমে। মানে এখন ধর একটা চ্যাপ্টার করতে যদি তোমার 3 থেকে 4 ঘন্টা, ইভেন 5 ঘন্টাও যদি লেগে যায়, যখন তুমি থার্ড টাইম বা ফোর্থ টাইম রিভিশন করবে, তোমার সেই চ্যাপ্টারটা 2 ঘন্টা বা 1.5 ঘন্টাতে কমপ্লিট হয়ে যাবে। আমার নিজের সাথে হয়েছিল, তো তোমার সাথেও হবে, ঠিক আছে। তো আমি বলবো যে এরপরে দেখো, যদি যখন ফুল সিলেবাস টেস্ট আসবে, সেই ফুল সিলেবাস টেস্টের জন্য নেক্সট তুমি কি করে প্রিপারেশন করবে, তো ফুল সিলেবাসের প্ল্যানটা কি হওয়া উচিত। তো যখন তুমি 12 ফুল দেবে, তারপরে যখন ফার্স্ট ফুল সিলেবাস টেস্ট দেবে, তোমাদের মোটামুটি 7 দিন বা কিছু কিছু জায়গায় 14 দিনের মতো গ্যাপ থাকে। তারপরে সেকেন্ড ফুল সিলেবাস, থার্ড ফুল সিলেবাস, ফোর্থ সিলেবাস সব হচ্ছে 7 দিনের গ্যাপে গ্যাপে হয়। তো এইখানে প্ল্যানটা কি হওয়া উচিত, এবং ইভেন আমি এটাকে ফলো করেছি যে প্রথম যে 7 দিন বা 14 দিনের গ্যাপ পাবে, এখানে 25% সিলেবাস কমপ্লিট করবে। যদি 14 ডেজের গ্যাপ পাও, তাহলে এখানে 25-এর জায়গায় চেষ্টা করবে 40% বা 45% কমপ্লিট করার। আর 7 দিনের যদি গ্যাপ থাকে, তাহলে 25% সিলেবাসই কমপ্লিট করবে। তারপরে যে গ্যাপটা থাকবে সেখানেও 25%, তারপরে গ্যাপও 25%, তারপরে গ্যাপও 25%। তাহলে কি হবে, তোমার এই যে 4টে ফুল সিলেবাস দেওয়ার মধ্যে কি হবে, একবার সেকেন্ড রিভিশন কিন্তু তোমার কমপ্লিট হয়ে যাবে। এবং এই সেকেন্ড রিভিশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ কি, কারণ এই যে সেকেন্ড রিভিশনটা, এটা তুমি ডিটেলস নোট থেকে করবে। যেই ফার্স্ট রিভিশনটা আমি বলেছিলাম, যেখানে শুধু ফুল ক্লাস 11 বা শুধু ফুল ক্লাস 12 বেরোছিল, সেটা আমি কিন্তু বলেছিলাম শর্ট নোট থেকে রিভাইজ করতে, কারণ ওই সময় সিলেবাস যেহেতু কমপ্লিট করতে হয়, তো অতটা বেশি টাইম পাওয়া যায় না ডিটেলস নোটে যাওয়ার। বাট এই সময় তোমার সিলেবাস যেহেতু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, তো এখানে তুমি মেইনলি ডিটেলস নোটটাকে রিভিশন করবে, যেটা কিনা যে হালকা হালকা যে মিস্টেকগুলো তোমার নর্মাল সময় হয়েছিল পড়ার সময়, সেগুলো তোমার একবার চোখের সামনে চলে আসবে, ঠিক আছে। এবং অবশ্যই এই সময় অনেকটা এনাফ টাইম দেবে, এবং প্রতিটা চ্যাপ্টার জন্য যেখানে আগে যদি 4 ঘন্টা দিতে, এখন তুমি 5 থেকে 6 ঘন্টা টাইম দেবে ইচ চ্যাপ্টার জন্য, ঠিক আছে। ফিজিক্সের ক্ষেত্রে এবং বায়োলজি বা কেমিস্ট্রি ক্ষেত্রে এতটা টাইম লাগবে, তুমিও জানো আমিও জানি, তো সেটা নিয়ে বলছি না। তো এখানে তুমি মেনলি 7 দিনে তোমার টার্গেট থাকবে 20 থেকে 22টা চ্যাপ্টার কমপ্লিট করা, এবং প্রপারলি ভালো করে কমপ্লিট করা, এমন না যে নর্মাল করছি, ভালো করে কমপ্লিট করা, ঠিক আছে। আর এমসিকিউ প্র্যাকটিস তুমি মেনলি হচ্ছে নোটের যে এমসিকিউ থাকবে না, সেই নোটের কোশ্চেনগুলোর উপর মেনলি ফোকাস করবে। এবং তার সঙ্গে সঙ্গে পিওআইকিউতে যে মিস্টেকগুলো করেছিলে, অবশ্যই দেখবে তুমি পিওআইকিউ যখন কোনো সময় গোল্লা গোল্লা করে রেখেছিলে বা স্টার মার্ক দিয়ে রেখেছিলে, সেই পিওআইকিউর কোশ্চেনগুলো এই সময় হচ্ছে মেনলি প্র্যাকটিস করবে, ঠিক আছে। নতুন কোশ্চেন করা যত পরীক্ষা কাছে আসবে, নতুন কোশ্চেন করা তত কমাতে হবে, এবং মেনলি পুরোনো কোশ্চেন যেগুলো ভুল হয়েছিল সেগুলো রিভাইজ করতে হবে, ঠিক আছে। এরপরে তুমি যখন এই ফোর্থ টেস্ট পর্যন্ত তোমার পুরোপুরি সেকেন্ড ডিভিশন কমপ্লিট হয়ে গেল, দেন 4th থেকে যখন 5th যে জাম্পটা হবে এবং 5th থেকে যে 6th যে জাম্পটা হবে, এখানে যে 7 দিনের গ্যাপ থাকবে না,
তখন তোমাকে ওই সময় 50% প্রথম দিন প্রথম মানে ইন্টারভালে এবং 50% নেক্সট ইন্টারভালে কমপ্লিট করতে হবে। তো তখন তোমার থার্ড রিভিশন কমপ্লিট হয়ে যাবে এবং এই সময় তুমি বলবে তারা কি করে 7 দিনে 50% সিলেবাস কমপ্লিট করবো। দেখো এইখানে যখন তুমি 1 মাস ধরে, দেখো এখানে তো যে 7 দিন গ্যাপ মানে এটা 1 মাস ধরে তুমি সেকেন্ড রিভিশন করছো না। তো এইখানে যখন তুমি একবার ডিটেলস নোটে রিভিশন করে ফেলবে না, তো তোমার এই থার্ড রিভিশনে অনেক কম টাইম লাগবে। তোমার মনে হবে যেন তুমি সবই জানো, তোমার আলাদা করে বেশি মাথা ঘামাতে হবে না এই সময়, ঠিক আছে। তো এই সময় মেনলি অবশ্যই শর্ট নোটসের উপর মেন ফোকাস করবে, কারণ 7 দিনে যদি 50% সিলেবাস রিভিশন করতে তো অবশ্যই শর্ট নোটে যেতে হবে, সে তুমিও ভালো করেই জানো। তো কোনো চিন্তা নেই, এই সময় তোমরা মেনলি 50% 7 দিনে কমপ্লিট করার চেষ্টা করবে এবং শর্ট নোট ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে এবং বায়োলজির ক্ষেত্রে এনসিইআরটিটাতে অবশ্যই ফোকাস করবে। এনসিইআরটিতে মেনলি বায়োলজিতেই পড়বে, এটা তুমিও জানো অবশ্যই। আর এর পরে যত তোমার ফুল সিলেবাস টেস্ট আসবে না, মানে এই 6 ফুল সিলেবাস টেস্ট দেওয়ার পরে যত ফুল সিলেবাস টেস্ট তুমি দেবে, সেক্ষেত্রে তোমার আলাদা করে কিছু রিভিশন করার প্রয়োজন নেই। মানে তোমার এরকম যে 50% বা 25% সিলেবাস রিভিশন করতে হবে এই টার্গেটটা হবে না, ঠিক আছে। এইখানে তোমার মেন টার্গেট থাকবে যে কি মিস্টেকগুলো হচ্ছে, সেই মিস্টেকগুলো মানে টেস্ট অ্যানালিসিসে যে মিস্টেক পয়েন্টগুলো বেরোবে সেইগুলোতে কাজ করা। কি করে কাজ করবে, সেই যে নোটটা তোমার মেন নোট, সেই নোটটাকে রিভিশন করবে। তারপর নোট রিভিশন করার পর ওই যে টপিকটা তুমি মিস্টেক করেছো সেটাতে 20 থেকে 25টা এমসিকিউ প্র্যাকটিস করে নেবে। তাহলে দেখবে ওই টপিকটা তোমার ভালো করে স্ট্রং হয়ে গেছে। এবং অবশ্যই এই সময় কি হবে না, 7 দিনের গ্যাপে যেহেতু অনেকটা টাইম পাবে, তোমার আলাদা করে রিভিশন করতে হচ্ছে না। তো তুমি বিভিন্ন ডিফারেন্ট ইনস্টিটিউশনের যে টেস্টগুলো সেগুলো তুমি এই সময়টাই দেবে, টেলিগ্রাম হোক বিভিন্ন জায়গাতে হোক আরামে পেয়ে যাবে, কোনো চিন্তা নেই। তো এখানে এই সময় কি হবে, এক্সট্রা অনেক বেশি ফুল সিলেবাস টেস্ট দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। এবং এই সময়টা মেন হচ্ছে তুমি অ্যানালিসিসের উপর দেবে, টেস্টের অ্যানালিসিসে, ঠিক আছে। এবং লাস্ট যে আরেকবার রিভিশন, যেটা তোমাকে টেস্টের ঠিক মানে মেন যে ফাইনাল যে নিট এক্সাম তার ঠিক 15 দিন আগে তোমাকে একবার ফাইনাল রিভিশন করতে হবে, যেটা কিনা তোমার 4th রিভিশন হবে, ঠিক আছে। এটা একটা ফাইনাল রিভিশন, নিটের 15 দিন আগে থেকে এটাকে স্টার্ট করবে, ঠিক আছে। এবং অবশ্যই এটা তুমি শর্ট নোট থেকেও করতে পারো, ডিটেলস নোট থেকেও করতে পারো, তোমার ইচ্ছা। আমি মেনলি ফোকাস করবো শর্ট নোট থেকে করো, তাহলে কি আপনি একটু কনফিডেন্স পাবে না, ঠিক আছে, সবকিছু আমার মনে আছে। এতবার তুমি রিভাইজ করে ফেলবে, তোমার মনে হবে সবকিছু চোখের উপর ভাসছে, ঠিক আছে। তো কোনো চিন্তা নেই। আর আমি আরেকটা জিনিস বলবো যে প্রত্যেকটা পিওআইকিউ মানে লাস্ট 10 ইয়ার্সের পিওআইকিউ, মানে তুমি 16 থেকে 24 পর্যন্ত, 2016 থেকে 2024 পর্যন্ত এই যে পিওআইকিউটা, এটা তুমি 5 থেকে 7 দিন লাগিয়ে মোটামুটি ধরো তোমার এরকমই মানে এই যে সময়টা চলছে না, এই 15 দিন আগের যে সময়টা, এর মাঝখানে 5 থেকে 7 দিন লাগিয়ে তুমি 5th রিভিশন, যেটা তোমার প্রত্যেকটা পিওআইকিউর মাধ্যমে একবার রিভিশন হবে। মানে কি, পিওআইকিউ গুলো তুমি সলভ করবে এবং পিওআইকিউ যখন সলভ করবে তোমার অটোমেটিক্যালি মাথার মধ্যে যত ওর যে ধরো ফিজিক্সের ক্ষেত্রে ইকুয়েশন গুলো, কেমিস্ট্রির ক্ষেত্রে ওর ফর্মুলাগুলো বা ওর কি করে ড্রাইভ করা সমস্ত বিষয়গুলো, বায়োলজির ক্ষেত্রে বিভিন্ন যে স্টেটমেন্ট গুলো কি করে অ্যাসারশন করতে হয়, বা তোমার বায়োলজির ক্ষেত্রে যদি তোমার ডিপে কোনো কোশ্চেন আসে সেগুলোর জন্য, এবং তাছাড়াও যে ফ্যাক্ট গুলো থাকে ফ্যাকচুয়াল কোশ্চেন, সেগুলো তুমি এই সময় আরামে করতে পারবে, তোমার কোনো চিন্তা নেই, ঠিক আছে। এই জন্যই পিওআইকিউ বেস একবার রিভিশন তুমি 5 থেকে 7 দিন আগে, মোটামুটি 7 দিন ধরে, পরীক্ষার 5-7 দিন আগে না, পরীক্ষার বেশ 1 সপ্তাহ আগে একবার করে নেবে। এটা আমিও করেছিলাম, আমার ওখানে দেওয়ালে রয়েছে। আমি প্রায় ফিজিক্সে করেছিলাম 662টা কোশ্চেন, কেমিস্ট্রিতে 1006টা এবং বায়োলজিতে করেছিলাম 1045টা কোশ্চেন। তো এরকম আমিও করেছিলাম, তো তোমরাও করে নেবে পুরো পিওআইকিউর কোশ্চেনগুলো। এটা কি হয় না, পুরো পিওআইকিউটা যদি তুমি পরীক্ষার আগে একবার করে নাও না, তুমি অনেক বেশি কনফিডেন্স পাবে। তো এটাই বলবো, চিন্তা করো না, অল দ্য বেস্ট। এবং তুমি যদি এতটুকু করে ফেলো, তুমি ইউ আর দ্য রেডি, কোনো চিন্তা নেই, ঠিক আছে। এই সময় তোমাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে অবশ্যই টেস্টগুলো দেওয়ার সময়, যে শুরুর দিকে টেস্টের মার্কস কিন্তু অনেক ভালো আসবে না। তোমার ডিপ্রেশন হবে যে কি করে আমি 400 পাচ্ছি 500 পাচ্ছি, এরকম তুমি স্কোর করবে প্রথম দিকে। কিন্তু ভাববে না, দেখো আমিও এরকম টাইপের প্রথম দিকে স্কোর করতাম। যত তুমি রিভাইজ করবে তত তোমার নাম্বার কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ করবে, ঠিক আছে। তো ভাবার কিছু নেই। তুমি যদি দেখো, তুমি দেখতে হবে, দেখো এলএনের ফার্স্ট মেজর টেস্টে আমি 509 স্কোর করেছিলাম, সেকেন্ড মেজর টেস্টে আমি মাত্র 500 স্কোর করেছিলাম, নাম্বার আস্তে আস্তে দেখো ডিক্রিজ করছে। থার্ড মেজর টেস্ট যেটা ফুল সিলেবাস হয়েছিল, সেখানে আমি 493 স্কোর করেছিলাম। তুমি তাহলে ভাবো, আগের বার যেখানে আমি নিটে স্কোর করেছিলাম মনে হয় 508 বা 510 সামথিং, সেখান থেকে আমার স্কোর কমে 1 বছর পরে 493 হয়েছিল। তাহলে নাম্বার 1 বছর আমার ডিক্রিজ করেছে। তো কেমন ডিপ্রেশনের কথা ভাবো তুমি, যে এত 1 বছর ধরে পড়ে আমি তাহলে কি করলাম। তো এরকম চিন্তা ভাবনা সবারই আসে। দেখো তারপরে টেস্টটাও 549, একদম হঠাৎ করে 50 নম্বরের জাম্প, ঠিক এরকম তোমাদেরও হবে। যত রিভিশন এগোবে তত আস্তে আস্তে নাম্বার কিন্তু ইনক্রিজ করবে। তারপর টেস্টে আবার একটু কমেছিল 524, কারণ পেপারটা একটু টাফ হয়েছিল। এরকম ভাবে নাম্বার কিন্তু আপ ডাউন করে এই সময়। দেখো তারপরে 583 6 নম্বর মেজরে, তারপর 7 নম্বর মেজরে একটা 10 সমস্যা হয়েছিল, যেতে পারেনি ঠিকঠাক টাইমে। তো এটা বাদ দাও, এটা অন্য স্কোর, এটাকে ধরা যায়নি, আমার ধরা উচিত না। তারপরে মেজর 8-এ দেখো 581, মানে এই টাইপের স্কোর এই সময়টা চলছিল, ঠিক আছে। তারপরে হঠাৎ করে মেজর 9, যেটা আমার এপ্রিল মাস থেকে যত এক্সাম দিয়েছিলাম সব দেখো 600-র উপরে, 611 615, তারপরে 591, এটা হচ্ছে টাফ কোশ্চেন ছিল মেজর 11টা, অনেকেই জানে। তারপরে মেজর 12 লাস্ট যেটা, সেটা 623, এটা হচ্ছে আমার অ্যালেনের সবচেয়ে হাইয়েস্ট স্কোর ছিল, 623 স্কোর ছিল।
তো এরকমভাবে ঠিক আছে, চিন্তা করার কোনো কারণ নেই, আস্তে আস্তে নাম্বার সবারই ইনক্রিজ করে। বাট আমি এটাই বলবো যে নাম্বার কম আসুক বা বেশি আসুক, লেগে থাকো শেষ দিন পর্যন্ত, মানে 4th মে তোমাদের এক্সাম, তো শেষ দিন পর্যন্ত তোমরা লেগে থাকো, কোনো চিন্তা নেই, ঠিক আছে। অল দ্য বেস্ট, তোমাদের সঙ্গে পরের বছর কলেজে দেখা হবে, যে কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজে যেখানে আসো না করো সবার সঙ্গে দেখা হবে। অল দ্য বেস্ট এবং থ্যাংক ইউ, ভালো করে সবাই পড়াশুনো করো, টাটা।